আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান ও ধর্মনিরপেক্ষতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিপদ। এই যে আমাদের আলোচনার শিরোনাম, আমরা সকলেই বুঝতে পারছি চারখানা শব্দ যার দিকে আমাদের নজর করতে হবে। বিজ্ঞান হচ্ছে প্রথম শব্দ, ধর্মনিরপেক্ষতা হচ্ছে দ্বিতীয় শব্দ, মৌলবাদ হচ্ছে তৃতীয় শব্দ এবং সাম্প্রদায়িকতা হচ্ছে চতুর্থ শব্দ। আসলে যেভাবে শিরোনামটি আমরা পেয়েছি তাতে শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিজ্ঞান এবং ধর্মনিরপেক্ষতার সঙ্গে যে দুটি বিষয়ের অহিনকুল সম্পর্ক রয়েছে, তীব্র বৈরিতার সম্পর্ক রয়েছে, সেই দুটি বিষয় হচ্ছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা। ফলে আমাদের এই আলোচনার ভেতরে আমরা একটু একটু করে যেই চারটি শব্দের উপরে আমরা শিরোনামে জোর দিয়েছি এবং বুঝতে চাইছি, সেগুলো নিয়ে কিছু কথা বলতে চাইব। বিজ্ঞান বলতে সাধারণভাবে আমরা কি বুঝি? সাধারণভাবে আমরা বুঝি যে আমাদের একটা পরীক্ষা করতে হবে, পরীক্ষার কি ফলাফল ঘটছে তা দেখতে হবে, এবং বারবার একই পরীক্ষা থেকে যদি একই রকমের ফলাফল পাওয়া যায় তাহলে তখন সেই ফলাফলকে আমরা সূত্রের আকারে কি গাণিতিক সমীকরণের আকারে আমরা তাকে লিখতে পারি, যাকে আমরা বলতে পারি বিজ্ঞানের একটি আবিষ্কার বা উদ্ভাবনা। এখন এই যে পরীক্ষা আমরা করছি, এই পরীক্ষা আমরা যে কোনো জায়গায় করতে পারি, গবেষণাগারের ভেতরে করতে পারি, বাইরে করতে পারি, প্রকৃতিতে, জল জঙ্গল, যে কোনো জায়গায় আমাদের গবেষণাগার তৈরি হতে পারে। দ্বিতীয় যে কথাটা আমাদের কাছে খুব জরুরি, আমরা যখন কি ঘটছে দেখব, তখন সেই দেখবার ভেতরে কোনো পূর্ব বিশ্বাস আমাদের থাকা চলবে না, যাকে বলা হয় খোলা মনে, মানে ওপেন মাইন্ড। সেভাবেই আমাদের দেখতে হবে কি ঘটছে এবং সেভাবেই আমাদের নথিবদ্ধ করতে হবে। এবং যেহেতু আমি একটু আগেই বললাম যে বারবার পরীক্ষার ভেতর থেকে, বিজ্ঞানীদের যে কোনো পরীক্ষা শুধুমাত্র একবার করলে চলে না, তাকে একাধিকবার করতে হয়, নিশ্চিত হতে হয়, এবং যখন তিনি দেখবেন যে একই রকমের ফলাফল পাওয়া যাচ্ছে তখন তিনি তার ভেতর থেকে সূত্র গড়ে তুলবেন। এই হচ্ছে আমাদের কাছে বিজ্ঞান। শুদ্ধ বাংলায় আমরা বলি যে তার তিনটি পর্যায়। প্রথম হচ্ছে পরীক্ষা বা এক্সপেরিমেন্ট, দ্বিতীয় হচ্ছে পর্যবেক্ষণ বা অবজারভেশন, এবং তৃতীয় হচ্ছে সিদ্ধান্ত, ইনফারেন্স বা কনক্লুশন। এভাবেই আমরা বিজ্ঞানের সত্যকে কি করে প্রতিষ্ঠা করতে হয় সেই পথটুকু সকলের কাছে বলতে চাই। এখন এখানে আরো দু তিনটি কথা আমাদের যোগ করা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে বিজ্ঞানের কতগুলো শক্তি আছে তার ভেতর থেকে, যা আমরা উপলব্ধি করতে পারি। যেমন প্রথম কথা হচ্ছে, বিজ্ঞান যখন কোনো সত্য উদ্ঘাটন করে, মনে রাখতে হবে তার মধ্যে একটা সার্বজনীন চরিত্র থাকে, ইউনিভার্সাল ক্যারেক্টার আমরা যাকে বলি। অর্থাৎ বিজ্ঞানের পরীক্ষা থেকে কি ফলাফল রচিত হবে, সেটি যে বিজ্ঞানী গবেষণা করছেন, তিনি কোন দেশের মানুষ, তিনি কি ভাষায় কথা বলেন, কি তার ধর্ম, কি তার সম্প্রদায়, কি তার বর্ণ, কোনো কিছুই সেখানে নির্ভর করবে না। তাকে একই সত্য রচিত হবে পৃথিবীর যে কোনো দেশের বিজ্ঞানী যখন একই রকমের পরীক্ষা করবেন। এই যে সার্বজনীনতার চেহারাটা বিজ্ঞানের সত্যে লুকিয়ে আছে, সেটা বলা যেতে পারে বিজ্ঞানের একটা বড় রকমের শক্তি, এবং সেটা আমাদের মনে রাখতে হবে। আমরা আজকে বিস্তারিত আলোচনা করব না, কেননা বিজ্ঞানের পাশাপাশি আমাদের প্রযুক্তির কথা বলতেই হয়, কিন্তু প্রযুক্তি নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না। শুধু একটা দুটো কথা বন্ধুদের কাছে নিবেদন করতে চাইব। মনে রাখতে হবে যে আমাদের এই পৃথিবীর সভ্যতায় প্রথম প্রযুক্তি এসেছে, তারপর ধীরে ধীরে বিজ্ঞান এসেছে, এবং প্রযুক্তি কিন্তু অনেক সময় তার সার্বজনীন চরিত্র নাও থাকতে পারে। কোনো একটা দেশে উদ্ভাবিত প্রযুক্তি
হয়তো এত বেশি অর্থ ব্যয় তারা নির্মাণ করেছেন, কোনো গরিব দেশ হয়তো সেই প্রযুক্তি নাও গ্রহণ করতে পারে। কাজেই বিজ্ঞানের যেমন একটা সার্বজনীন চরিত্র আছে, যে কথাটা আমরা বলছি, প্রযুক্তির অনেক সময় সার্বজনীন বৈশিষ্ট্য নাও থাকতে পারে। দ্বিতীয় আরেকটি কথা যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে, যে কোনো প্রযুক্তি আমরা যদি তাকে না থামাতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, তাহলে মানুষের কল্যাণে তাকে কাজে লাগানো যায় না। যেমন ধরুন, আমরা সবাই জানি আগুন আবিষ্কারের ফলে আমাদের কি উপকার হয়েছে, চাকা আবিষ্কারের ফলে আমাদের কি উপকার হয়েছে, কিন্তু মানুষ যদি আগুন নেভাতে না জানতেন এবং মানুষ যদি চাকাকে থামাতে না জানতেন, তাহলে এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে এই আগুন আবিষ্কার বা চাকা আবিষ্কার মানুষের কোনো উপকারে লাগতো না। এই কথাটা এই জন্য আমরা বলছি যে মনে রাখতে হবে যে প্রযুক্তি অনেক সময় মানুষকে এক ধরনের ঔদ্ধত্য তৈরি করে দেয়, যেগুলো আমরা তথাকথিত কিছু ধনী দেশে, যেখানে ধনবাদী হচ্ছে প্রধান ব্যবস্থা, সেখানে আমরা দেখতে পাই। আজকে সেটি আমাদের মূল আলোচনার বিষয় নয়, কিন্তু মনে রাখতে হবে এই যে কল্যাণকর দিকটি, একটা সাম্য রক্ষা করতে হয়। কোনো একটা প্রযুক্তি আমি কতটুকু ব্যবহার করব এবং কোথায় আমাকে থামতে হবে, তার একটা সাংস্কৃতিক উপাদান আমাদের প্রয়োজন যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই যখন আমরা প্রযুক্তি কাজে লাগাবো। প্রযুক্তিকে নিয়ে আমরা এর বেশি আর কোনো কথা আপাতত বলতে চাইছি না। কিন্তু যে কথাটা আমাদের শুনলে একটু অবাকই লাগে, যে আমরা যখন পৃথিবীর একজন বিখ্যাত দার্শনিক, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, বার্ট্রান্ড রাসেল, সকলেই আমরা তার নাম শুনেছি, তার একটি বিখ্যাত বই আছে, তিনি অনেক বই লিখেছেন এবং প্রচুর তার বিখ্যাত বই। তার ভেতরে 1945 সালে তিনি একটি বই লিখেছিলেন, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, পাশ্চাত্য দর্শনের ইতিহাস বাংলায় আমরা বলতে পারি। যদিও নামটি শুনে মনে হয় এটি ইতিহাস গ্রন্থ, প্রকৃত প্রস্তাবে এটি হচ্ছে আসলে বিজ্ঞানের ইতিহাস। এবং বার্ট্রান্ড রাসেল যখন এই বইয়ের ভূমিকা লিখেছেন, তিনি পরিষ্কার বলেছেন যে আমি আমার এই বইয়ের বিশেষত দ্বিতীয় পর্বে আমি বিজ্ঞানের উপর জোর দিতে চেয়েছি। জানি না কতটা সফলতা লাভ করতে পেরেছি, কিন্তু আমি আমার সততার সঙ্গে আমি বিজ্ঞানে জোর দিতে চেয়েছি। তিনি কি বলছেন, তার সেই বইয়ের একটি জায়গায় তিনি বলছেন, আমরা সময়ের অভাবে সেই উদ্ধৃতিটা পড়ছি না, কিন্তু তার সারমর্ম হচ্ছে এই, তিনি বলছেন যে পৃথিবীর যে কোনো বিজ্ঞান, যে কোনো শাখায় যে কোনো বিজ্ঞানের উদ্ভাবনা, তার আতুর ঘর হচ্ছে অপবিজ্ঞান। মানে ইংরেজিতে আমরা বলতে পারি, তিনি বলতে চাইছেন যে যে কোনো সায়েন্স আসলে তৈরি হয়েছে সিউডো সায়েন্স থেকে, অপবিজ্ঞান থেকে। এখন এই কটা লাইন প্রথমে যখন আমি পড়েছিলাম, সত্যি খুবই বিস্মিত হয়ে গিয়েছিলাম, বিশ্বাস করতেও চাইছিলাম না। কিন্তু পরে যখন তিনি উদাহরণ দিচ্ছেন, আমরা বুঝতে পারলাম যে একেবারেই সত্যি কথা বলছেন। তিনি বলছেন, এই যে ধরুন আজকে পৃথিবীতে রসায়নবিদ্যা তৈরি হয়েছে, তার মূল সূতিকাগার হচ্ছে অ্যালকেমি। এবং অ্যালকেমিকে কিন্তু আজকাল কেউ বিজ্ঞানের কোনো বিষয় বলেন না, ইতিহাসের বিষয় হিসেবে চিহ্নিত করেন। বিজ্ঞানের শব্দটা রাখতে গেলে ইংরেজিতে আমরা তাকে অকাল্ট সায়েন্স বলি, অকাল্ট সায়েন্স। এবং পৃথিবীর যে কোনো বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরের বই খুঁজতে গেলে দেখা যায় বিজ্ঞানের বইয়ের যে তাকগুলো আছে সেখানে কোনো অ্যালকেমির বই থাকে না, অ্যালকেমির বই অন্য জায়গায় সেখানে থাকে। ফলে অ্যালকেমিকে এখন পৃথিবীতে কেউ বিজ্ঞান হিসেবে স্বীকার করেন না, কিন্তু রসায়নবিদ্যা যা তৈরি হয়েছে অ্যালকেমির ভেতর থেকে, তাকে আমরা সবাই বিজ্ঞান হিসেবেই মেনে নিয়েছি। তেমনি তিনি দ্বিতীয় উদাহরণ যেটি দিয়েছেন, আজকে ভারতে যা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তিনি বলছেন যেমন অ্যাস্ট্রোলজি বা যে জ্যোতিষশাস্ত্র, তার ভেতর থেকে ধীরে ধীরে অ্যালকেমি তৈরি হয়েছে, জ্যোতির্বিজ্ঞান, অ্যালকেমি বলছি, অ্যাস্ট্রোনমি তৈরি হয়েছে, অ্যাস্ট্রোলজি থেকে অ্যাস্ট্রোনমি। তিনি প্রথম উদাহরণ দিয়েছেন অ্যালকেমি থেকে কেমিস্ট্রি, এবং দ্বিতীয় উদাহরণ তিনি দিয়েছেন অ্যাস্ট্রোলজি থেকে অ্যাস্ট্রোনমি। এখানে আপনাদের কাছে একটা মজার ঘটনার কথা বলতে পারি, খুব সামান্য সময় নেব। এখানে আমরা যারা আলোচনা শুনছি সকলেই তাকে চিনি, ডক্টর জয়ন্ত বিষ্ণু নার্লিকার, যিনি আমাদের দেশের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, যিনি বিজ্ঞানী ফ্রেড হয়েলের সঙ্গে এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা মডেল তৈরি করেছিলেন, হয়েল নার্লিকার মডেল। তিনি একবার এক বন্ধুর বাড়িতে সন্ধ্যেবেলা, রাত্রিরে তার নৈশভোজনের আমন্ত্রণ ছিল, তিনি গিয়েছেন।
সেখানে গিয়ে কিছু অপরিচিত মানুষজনের সঙ্গে তার দেখা হয়েছে, কথাবার্তা হচ্ছে। এবার একজন তাকে বললেন যে আপনি কি করেন। তিনি তখন বললেন যে আমি এরকম জ্যোতির্বিজ্ঞানের চর্চা করি, মানে অ্যাস্ট্রোনমি ইংরেজি কথাটাই উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে নার্লিকারের লেখা থেকে কিন্তু আমি আপনাদের কাছে বলছি, তিনি একটা প্রবন্ধে লিখেছেন কয়েক বছর আগে। সঙ্গে সঙ্গে দেখা গেল সেই ভদ্র লোক বা ভদ্র মহিলা, যাই হোক আমি আপনাদের কাছে আর সেটা স্পষ্ট করছি না, তিনি তার হাতটা বাড়িয়ে দিয়ে বললেন যে তাহলে আগামী 10 বছর আমার কেমন যাবে একটু বলে দেবেন। এখন বুঝতেই পারছেন নার্লিকার যেখানে নিমন্ত্রিত এবং অন্য বন্ধুরা যারা এসেছেন তারা সমাজের একটা স্তরে বসবাস করেন, বলবার মতো জায়গায়। তাদের লেখাপড়ার একটা মান নিশ্চয়ই আছে, একটা মান্যতা আছে। এখন সেই স্তরে, সেই অবস্থানে যখন কোনো মানুষ এই অ্যাস্ট্রোনমি কথাটা শুনেও তাকে পরিষ্কার করে বুঝতে পারেন না, বিভাজনটা বুঝতে পারেন না, যে অ্যাস্ট্রোলজির যে জঞ্জাল, যাকে আমরা সভ্যতার জঞ্জাল বলতে পারি, গার্বেজ অফ সিভিলাইজেশন, যার ভেতর থেকে একটু একটু করে পরিশ্রাবণের মাধ্যমে, ফিল্টারেশনের মাধ্যমে পৃথিবীতে জ্যোতির্বিজ্ঞানের জন্ম হয়েছে, যারা এই ফারাকটা বুঝতে পারেন না তারা অবলীলাক্রমে নার্লিকারের মতো একজন মানুষ, যিনি একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী শুধু নন, যিনি সারা জীবন আমাদের দেশে অপবিজ্ঞানের জন্য লড়াই করছেন, প্রচুর জনপ্রিয় বিজ্ঞানের বই লিখেছেন, বক্তৃতা করেন, তার কাছে সেরকমভাবে হাতটা তিনি মেলে ধরেছেন। ফলে আমরা যখন এই বিজ্ঞান নিয়ে ভাবনা চিন্তা করব, আমাদের মনে রাখতে হবে যে বিজ্ঞানের বৈশিষ্ট্য কী। এখন বুঝতেই পারেন যে তার আলোচনা খুব দীর্ঘায়িত করা চলবে না, কেননা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত বিষয়টি সম্পর্কে একটি ধারণা তৈরি করতে হবে। যে কথাটা মনে রাখা দরকার, যে সভ্যতার জন্মলগ্ন থেকে বিশ্বব্রহ্মাণ্ড একসময় তৈরি হয়েছে, ডারউইনের বিবর্তন তত্ত্বের ভেতর থেকে আমরা এসেছি পৃথিবীতে, এসব কাহিনী আমাদের আজকে আলোচনার ভেতরে আসছে না। কিন্তু মনে রাখতে হবে, যখন মানুষ একটু একটু করে তার সভ্যতা তৈরি করছে, তখন দু ধরনের ভাবনা এবং ভাবনার চরিত্র হচ্ছে পরস্পর বিরোধী, তা সমাজের ভেতরে ক্রিয়াশীল হয়ে উঠছে। যদি দর্শন শব্দটিকে আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে একটা দর্শন কিছু মানুষের ভেতর থেকে গড়ে উঠছে, ব্যক্তি মানুষ বলুন, প্রতিষ্ঠান বলুন, যাকে বলা হচ্ছে ভাববাদী দর্শন, এবং তার বিপরীতে আরেকটা দর্শন পৃথিবীতে গড়ে উঠছে, যাকে আমরা বলছি বস্তুবাদী দর্শন। এই ভাববাদী দর্শন এবং বস্তুবাদী দর্শনের আরেকটা চরিত্র আমরা বলতে পারি। একটা দর্শন, এই ভাববাদী দর্শনটা হচ্ছে যাকে বলা হয় বিচ্ছিন্নতার দর্শন, থিওরি অফ ডিসক্রিটনেস, মনে রাখতে হবে, ফিলসফি অফ ডিসক্রিটনেস। মানে বিচ্ছিন্নতার দর্শন মানেটা কি? এই যে পৃথিবীতে একটা এককোষী ব্যাকটেরিয়া থেকে আমরা মানুষ এসেছি, ডারউইন যেভাবে বলেছিলেন যে একটা জীবনের সঙ্গে আরেকটা জীবনের সম্পর্ক আছে এবং তার ভেতর থেকেই বিবর্তন হচ্ছে এবং মানুষ প্রজাতি পৃথিবীতে এসেছে, এই যে অবিচ্ছিন্নতার একটা ধারণা, সেটা সেখানে লঙ্ঘিত হচ্ছে। এই দর্শনে, ভাববাদী দর্শনে বলা হচ্ছে যে না, তিনি আছেন একজন অপার, তার শক্তি, অলৌকিক তার ক্ষমতা, তার যখন ইচ্ছে হচ্ছে, আকাঙ্ক্ষা হচ্ছে, তিনি এক একটা প্রজাতিকে তিনি পৃথিবীতে পাঠাচ্ছেন, তার যে গুদাম ঘর আছে সেখান থেকে। তিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা, অন্য কারো কিছু ভূমিকা নেই। ফলে সেইখানে পরিপুষ্টি লাভ করছে বিচ্ছিন্নতার দর্শন। উল্টো দিকে যদি আমরা দেখি, ডারউইনের তত্ত্বের কথা বললাম, বিবর্তনের তত্ত্ব, এবং আরও অনেক বিজ্ঞানী নানা পরীক্ষা নিরীক্ষার ভেতরে যখন এই দর্শন প্রয়োগ করছেন, তখন তারা যে দর্শনটাকে প্রয়োগ করছেন সেটি হচ্ছে অবিচ্ছিন্নতার দর্শন, থিওরি বা ফিলসফি অফ কন্টিনিউটি। অর্থাৎ একটা ঘটনা, তার সঙ্গে আরেকটা ঘটনা, একটা জীবন, তার পরবর্তীকালের আরেকটা জীবন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগাযোগ আছে, একটা অবিচ্ছিন্নতার সম্পর্ক আছে। ফলে এটা আমাদের মনে রাখতে হবে যে একেবারে বহুকাল ধরেই পৃথিবীতে কিন্তু বিজ্ঞানের সঙ্গে এই যে এক ধরনের সংঘাত, সেটা তৈরি হয়ে আসছে। আজকে আমাদের হাতে সময় যেহেতু বেশি নেই, আমরা খুব বেশি বিস্তারিত আলোচনায় যাব না, কিন্তু এই যে সংঘাত, যেই সংঘাতের কথা আপনাদের বললাম, দুই দর্শনের সংঘাত, তার মুখে পড়ে নির্যাতিত হয়েছেন, জীবন দিয়েছেন, এরকম পৃথিবীতে বহু বহু উদাহরণ আছে। আমাদের বন্ধুরা যারা আলোচনা শুনছেন, তারা সকলেই, আমি নিশ্চিত যে সেরকম উদাহরণ তারা জানেন। যেমন ধরুন,
360 থেকে 415 খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়াতে আমরা দেখেছিলাম যে হাইপাসিয়া নামে একজন খুব বড় গণিতজ্ঞা ছিলেন। প্রথম কথা, তিনি মহিলা, এবং মহিলাদের কীরকম লড়াই করতে হয় পুরুষ শাসিত সমাজে, সেই লড়াই তো এখনও পৃথিবী থেকে বিলুপ্ত হয়নি। কাজেই বুঝতে পারছেন অতকাল আগে সেটি আরও প্রচণ্ড ছিল। তিনি ছিলেন একজন, উইকিপিডিয়া খুললেই দেখতে পাবেন, সেখানে বলা আছে তার পরিচয় দিতে গিয়ে যে তিনি হচ্ছেন একজন দার্শনিক, তিনি হচ্ছেন একজন জ্যোতির্বিজ্ঞানী, এবং তিনি হচ্ছেন একজন গণিতজ্ঞ। এবার তিনি একদিন রাস্তা করে যখন যাচ্ছিলেন, পথ দিয়ে যাচ্ছিলেন, তখন কিছু ধর্মান্ধ মানুষ, ধর্মান্ধ কথাটা আমি জোর দিচ্ছি, চরিত্রে তারা মৌলবাদী, আমরা আসবো সে কথায়, তারা তাকে টেনে হিচড়ে একটা গির্জা, তথাকথিত পুরনো একটা বাড়িকে তারা গির্জায় রূপান্তরিত করেছে, সেখানে নিয়ে যায়, এবং আলেকজান্দ্রিয়ার বিশপ সেখানে নেতৃত্ব দেন, এবং হিংস্রতম উপায়ে, আমি আর তার বর্ণনায় যাচ্ছি না, কেননা সক্রেটিস স্কলাস্টিকাস তিনি তার বইয়ে বিস্তারিতভাবে সে ঘটনা লিখেছেন। এটা কিন্তু কল্পবিজ্ঞানের কোনো কাহিনী নয়, এটা সত্যি ঘটনা, এবং তাকে নির্মমভাবে সেদিন মেরে ফেলা হয়েছে। তার কারণ আর কিছুই না, তিনি যে সত্যগুলো উদ্ঘাটন করতে চাইছেন, প্রতিষ্ঠা করতে চাইছেন, তার মধ্যে রয়েছে তীব্র যুক্তিবাদ, এবং এই যুক্তিবাদের চিন্তা, মানুষের সৃষ্টির চিন্তা, যাকে তিনি উৎকর্ষ হিসেবে বিবেচনা করছেন, সংগঠিত ধর্মের যে মৌলবাদী ভাবনা, সে সময় গির্জা থেকে যা পরিচালিত হয়েছে আলেকজান্দ্রিয়ায়, তারা তাকে বাঁচতে দেয়নি। এটা একটা উদাহরণ আপনাদের বললাম, বহু পুরনো উদাহরণ, 360 থেকে 415 খ্রিস্টাব্দ। আমরা চলে আসতে পারি তারপরে মাইকেল সার্ভেটাসের কথায়, যিনি 1551 থেকে 1553, মানে 42 বছর বেঁচেছিলেন, মানে 42 বছর পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। তার সম্পর্কে যদি পরিচয় দেখতে চান, আপনারা দেখবেন সেখানে লেখা আছে যে তিনি একজন গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী, আবহাওয়াবিদ, ভূগোলবিদ, এবং সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন বিশিষ্ট চিকিৎসক। বন্ধুরা যারা জানেন না তারা শুনলে বিস্মিত হবেন যে চিকিৎসক হিসেবে তিনি বলেছিলেন যে মানুষের শরীরের ভেতরে যে হৃৎপিণ্ড আছে, যাকে আমরা বলি হার্ট, এই হৃৎপিণ্ডের এমন একটা ক্ষমতা আছে, আমাদের এমনভাবে সক্রিয় করে রাখে, সতেজ করে রাখে, আমাদের চিন্তা শক্তিকে বাঁচিয়ে রাখে, যার ফলে এই যে পৃথিবীতে এত রকমের সৃষ্টি, মানুষ কত রকমের শিল্প চর্চা বলুন, বিজ্ঞান বলুন, বড় বড় স্থাপত্য বলুন, যত রকমের নির্মাণ কার্য আমরা পৃথিবীতে দেখতে পাই, যদি আমাদের এই হৃৎপিণ্ড সেটি যদি সচল এবং সক্রিয় না থাকতো, তাহলে কিন্তু আমরা সেই কাজ করতে পারতাম না। সঙ্গে সঙ্গে তার উপরে আক্রমণ, ভেবে দেখুন, তিনি কিন্তু কাউকে আক্রমণ করেননি, কারোর প্রতি কোনো অশালীন মন্তব্য করেননি, বিজ্ঞানের একটা সত্য বলেছেন। কিন্তু এই সত্য বললে কি হয়, সংগঠিত ধর্মের যে ধর্ম গ্রন্থগুলো আছে, যেখানে তারা কতগুলো সূত্র, কতগুলো নিয়ম রেখে দিয়েছেন অনেক দিন ধরে, সেখানে যিনি তথাকথিত ঈশ্বর যিনি আছেন, তার যে অলৌকিক ক্ষমতা, তার যে একটা অসাধারণ ক্ষমতা, সেটা খানিকটা খর্ব হয়। আপনি ঈশ্বরের ক্ষমতার বদলে আপনি হৃৎপিণ্ডের ক্ষমতার কথা বলছেন। কাজে এই ধরনের চিন্তা যে মানুষ সমাজে তৈরি করবে, যতই তার মেধা থাকুক, যতই তার পাণ্ডিত্য থাকুক, তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা চলে না। ফলে আবার আমি আপনাদের বলি, তাকে মোটা দড়ি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত জড়িয়ে জড়িয়ে বেঁধে মাথার মাঝখানে জ্বালানি ঢেলে দেওয়া হয়েছিল। জ্বালানি যখন চুয়ে চুয়ে পায়ের পাতা এসে পড়েছে, তারপর তার শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং তাকে পুড়িয়ে মারা হয়। কাজেই বুঝতে পারছেন যে বিজ্ঞানের সত্য কিন্তু মনে রাখতে হবে 2-4 দিনে বা খুব সহজ পদ্ধতিতে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি। গ্যালিলিওর কাহিনী সবাই আমরা জানি। আমি শুধু দুটো মাত্র কথা বলবো, কোনো বর্ণনায় যাব না, কেননা গ্যালিলিওর কাহিনী আপনারা সবাই জানেন। প্রথম কথা, ভেবে দেখুন যে গ্যালিলিও যে কাজটা করেছিলেন, প্রকৃত অর্থে কি, যদি সাদামাটাভাবে দেখেন, একজন সাধারণ মানুষ ভাবতেই পারে যে লক্ষ লক্ষ মাইল দূরে কতগুলো গ্রহ নক্ষত্র, আসলে যারা জড় পদার্থ, তারা কে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, এই তো বলেছিলেন গ্যালিলিও, আর তো কিছু বলেননি। কিন্তু তার জন্য কেন তার উপরে এই আক্রমণ? এমনকি মনে রাখবেন, তিনি ভ্যাটিকানে গিয়েছিলেন, যারা গির্জার পাদ্রী ছিলেন তাদের তিনি দূরবীন দিয়ে দেখিয়েছিলেন যে তিনি যা দেখতে চান, তারা দেখেও ছিলেন,
কিন্তু তারপরেও গ্যালিলিওকে বলতে বাধ্য করা হয়েছিল যে বাইবেলের পৃষ্ঠাতে যা লেখা আছে তাই তোমাকে মানতে হবে, ভিন্ন কোনো কথা বলা চলবে না। কাজেই গ্যালিলিওর উপরেও আপনারা দেখেছেন ওই আবার একই কথা বলবো, যদি বলেন তিনি ঈশ্বরের বিরুদ্ধে একটি শব্দ একটি বর্ণ কখনো উচ্চারণ করেননি, অবিশ্বাস স্থাপন করেননি, কোনো মানুষকে আক্রমণ করেননি, কোনো ধর্মকে আক্রমণ করেননি, কিন্তু তার উপরে সংগঠিত ধর্ম আক্রমণ তৈরি করেছে। আমরা চলে আসি একেবারে মাত্র বছর 3 আগে যে মানুষটিকে হারিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানী ছিলেন সমকালে, তিনি স্টিফেন হকিং, সবাই তার নাম জানেন। আমরা অনেকে জানি না যে বিশ্বব্রহ্মাণ্ডের যে দুখানা মডেল, একটা মডেল আমি একটু আগে বলেছি যে হয়েল নার্লিকার মডেল, যাকে বলা হয় স্থির দশা তত্ত্ব, মানে স্টেডি স্টেট মডেল। আরেকটা হচ্ছে বিগ ব্যাং মডেল, মানে ক্রমাগত বিস্ফোরিত হচ্ছে পৃথিবী বা এই বিশ্বব্রহ্মাণ্ডের আয়তন বাড়ছে। কাজেই একটা হলো বিগ ব্যাং তত্ত্ব, আরেকটা হচ্ছে স্টেডি স্টেট তত্ত্ব। কি তার বিস্তারিত বিবরণ, বিজ্ঞানের জটিলতা, সেসবে আমরা প্রবেশ করছি না। শুধু আমরা মনে রাখতে চাইছি এই বিশ্বব্রহ্মাণ্ড বিজ্ঞানীরা দুটো মডেলে ব্যাখ্যা করেছেন, কিন্তু বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার ভেতর থেকে, পর্যবেক্ষণের ভেতর থেকে ওই যে হয়েল নার্লিকার মডেল সেটি এখন একটু পেছনে সরে গেছে। সারা পৃথিবীতে বিজ্ঞানীরা এখন যাকে ফ্রেড হয়েল এবং নার্লিকার অন্যভাবে বলেছিলেন, কিন্তু আমাদের স্টিফেন হকিং যিনি প্রথম দিয়েছিলেন, লেমেথিয়ার বলে একজন বিজ্ঞানী, যাই হোক তার কথা আমরা যাচ্ছি না। মোটামুটি দুখানা শিবির সেখানে হয়েছিল, কিন্তু যাই হোক না কেন বিজ্ঞানের সত্য আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, যত নির্মমই হোক। এবং শেষ পর্যন্ত বিজ্ঞানীরা এই যে বিগ ব্যাং তত্ত্ব সেটা মেনে নিয়েছেন। এবার যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, হকিং কিন্তু গিয়েছিলেন, গ্যালিলিও যেরকম গিয়েছিলেন ভ্যাটিকানে পোপেদের সেই সমাবেশে, সেখানে আমন্ত্রিত হয়েছিলেন স্টিফেন হকিং, এবং তিনি বলেছিলেন তাদের সামনে যে তিনি কি বলতে চাইছেন। আসলে তখন তারা কি বললেন এই কথাটা বন্ধুদের নজর রাখতে হবে। তারা বলছেন যে দেখুন, আমরা কিন্তু বিগ ব্যাং তত্ত্ব মানি না, আমরা স্টেডি স্টেট তত্ত্বই মানি। এখন বুঝতে পারি না সংগঠিত ধর্মের লোকেরা কি বিজ্ঞান মানবেন কি মানবেন না, তার উপর বিজ্ঞানের সত্য প্রতিষ্ঠিত হবে, এটা কখনো হতে পারে না। কিন্তু তারা মনে করেন তারাই বিচারক। তখন তারা বললেন যে দেখুন, এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হবার পরে কি হচ্ছে না হচ্ছে, কি প্রজাতির বিবর্তন ইত্যাদি হচ্ছে, আপনারা যত খুশি গবেষণা করুন, আমাদের আপত্তি নেই। এবং হয়েল নার্লিকার তারা কিন্তু কি করে বিশ্বব্রহ্মাণ্ড জন্ম হয়েছে সেই মুহূর্তের উপর হাত দিতে চায়নি, কারণ সেটা ঈশ্বর স্রষ্টা, তিনিই সৃষ্টি করেছেন। তারপরে তারা বিজ্ঞানের কথা বলছেন। আর তুমি হকিংকে বলছেন, তুমি এবং তোমার অনুসারী বিজ্ঞানীরা তোমরা কি করছো, এই বিশ্বব্রহ্মাণ্ডের জন্মের মুহূর্তটাকে বুঝতে চাইছো, এতই তোমাদের উদ্ধত্ত। যে কাজ করেছেন মহামহিম শক্তিধারী ঈশ্বর, তোমরা সেই মুহূর্তটাকে বুঝতে চাইছো। কাজেই এই মুহূর্তটার কথা বাদ দিয়ে যদি তোমরা বিজ্ঞানের গবেষণায় আসতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। ফলে এইটা মনে রাখতে হবে বন্ধুদের, যে এই যে বিজ্ঞানের মৌলিক সত্যের উপর আক্রমণ, সেটা যেমন আমরা একেবারে প্রাচীনকাল থেকে দেখতে পাচ্ছি, আধুনিক কালের একটা উদাহরণ আপনাদের কাছে দিলাম। এখন একটা কথা মনে রাখতে হবে, কিন্তু এই যে বিরোধীর কতগুলো উদাহরণ আমরা প্রতিষ্ঠিত করতে চাইলাম, এটা কিন্তু বিজ্ঞানের সঙ্গে ধর্মের লড়াই নয় বন্ধুরা, কথাটা খুব পরিষ্কার করে বুঝবেন। তাহলে কিসের সঙ্গে কিসের লড়াই? আমি আগেই বলেছি, দুই বিপ্রতীপ দর্শনের লড়াই, অবিচ্ছিন্নতার দর্শনের সঙ্গে বিচ্ছিন্নতার দর্শনের লড়াই, অথবা বলতে পারেন ভাববাদী দর্শনের সঙ্গে বস্তুবাদী দর্শনের লড়াই। এবং তা যখন তীব্রতর চেহারা ধারণ করে, তখন মনে রাখবেন যে মৌলবাদী যে চেহারা যখন ধর্ম গ্রহণ করে, যাকে আমরা বলি সংগঠিত ধর্ম, আমরা এই কথাটা একটু জোর দেব খানিকক্ষণ পরে, ইংরেজিতে বলি অর্গানাইজড রিলিজিয়ান, সে যখন বিজ্ঞানের উপর আক্রমণ করে, তখন এই ধরনের এক একটা উদাহরণ তৈরি হয়। কাজেই আমাদের কিন্তু সকলের এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমি আপনাদের কাছে এইবার যে কথাটা বলতে চাইব সেটা হচ্ছে, যে কোনো সংগঠন, ধরুন সামাজিক সংগঠন বলুন, রাজনৈতিক সংগঠন বলুন, ধর্মীয় সংগঠন বলুন, স্বেচ্ছাসেবী সংগঠন বলুন, তার একটা না একটা কোনো দার্শনিক ভিত্তি থাকে। সেটা 2-4 জন মানুষের হাতে গড়ে উঠতে পারে, আবার কোনো প্রতিষ্ঠানের ভেতর থেকেও, আলোচনার ভেতর থেকে গড়ে উঠতে পারে। আমি বন্ধুদের কাছে একটু দৃষ্টিটা অন্যদিকে নিয়ে যেতে চাইব।
আমি এই সময়ের ভেতরে বিজ্ঞানের যে চরিত্র এবং বিজ্ঞানের যারা বিরোধিতা করেন, যারা অপবিজ্ঞানের চর্চা করেন, তারা যখন হিংস্রতম পন্থা অবলম্বন করেন, কীরকম মৌলবাদী চেহারা গড়ে ওঠে, যার ফলে পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীদের একের পর এক জীবন দিতে হয়েছে, তার অনেকগুলো উদাহরণ আপনাদের সামনে হাজির করেছি। এবার আমরা একটু অল্প সময় নিতে চাই, খুব বেশি সময় আমাদের হাতে যেহেতু নেই। আমরা আমাদের দেশের যে ইতিহাস, ভারতের যে ইতিহাস, সেই সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব, করে স্বভাবতই আমাদের আরও যে দুখানা বিষয় আছে, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা, সেই জায়গায় এই বিজ্ঞান, ইতিহাস, ধর্মনিরপেক্ষতা, তার সঙ্গে কি সম্পর্ক দিন দিন আমাদের দেশে গড়ে উঠছে এবং সেখানে আমাদের কি ভূমিকা পালিত হবে, সেটা আমরা ক্রমাগত স্পষ্ট করে তুলব। বন্ধুরা জানেন যে আমাদের দেশের ইতিহাস প্রথম কে লিখেছেন বললে খুব লজ্জার সঙ্গে আমাদের বলতে হয়, কোনো ভারতীয় প্রথম আমাদের দেশের ইতিহাস লেখেননি। যিনি লিখেছেন আমরা জানি, একাদশ শতাব্দীতে সকলেই আমরা আল বিরুনি তার নাম শুনেছি, এবং অসামান্য একজন পণ্ডিত ছিলেন যাকে বলা হতো পলিমেথ। তিনি আমাদের দেশে এসেছিলেন ঘুরে দেখবেন, কিন্তু থেকে গেলেন, সংস্কৃত শিখলেন, সংস্কৃত ভাষায় বই অনুবাদ করলেন, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা দেখলাম যে তারিখ আল হিন্দ নামে, আকারে খুব বড় না হলেও আমাদের দেশের ধর্ম, বিজ্ঞান, সম্প্রদায়, সংস্কৃতি, এই নানা দিক নিয়ে তিনি এই বইয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। তারপরে যার কথা বলতে হয়, যিনি আকারে অনেক বড় ইতিহাস লিখেছেন, কিন্তু সেই জায়গা থেকে আমাদের দুঃখজনক মুহূর্তের শুরু, তিনি হচ্ছেন জেমস মিল। জেমস মিল, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় কর্তা ছিলেন, এবং তার হঠাৎ মনে হলো যে ভারতের ইতিহাস লিখতে হবে। 1817 সালে তিনি দি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে বই লিখলেন, এবং বেশ বড় বই, এবং বললেন যে যেহেতু কয়েক হাজার বছরের ইতিহাস ভারতের, কাজে তাকে 3 ভাগে লিখতে হবে। প্রথম ভাগ হচ্ছে হিন্দু ইতিহাস, পরের ভাগ হচ্ছে ইসলাম ইতিহাস। খেয়াল করবেন বন্ধুরা, 3 নম্বর ভাগ কিন্তু খ্রিস্টান ইতিহাস নয়, ব্রিটিশ ইতিহাস। বইয়ের নামই তিনি দিয়েছিলেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। কেন তিনি বলছেন প্রথম ভাগ হিন্দু ইতিহাস? কারণ ধর্মে যারা হিন্দু তখন তারা শাসন করতেন, ঠিক আছে, মেনে নেওয়া গেল। কেন দ্বিতীয় ভাগকে বলছেন ইসলাম ইতিহাস? তিনি বললেন ধর্মে যারা ইসলাম ধর্ম পালন করেন তারা তখন মসনদে ছিলেন, তাও না হয় মেনে নেওয়া গেল। কিন্তু এবার আমরা যদি তাকে প্রশ্ন করতে চাই যে তাহলে 3 নম্বর জায়গায় আপনি খ্রিস্টান ইতিহাস লিখলেন না কেন? যখন পর্তুগিজ ভাস্কো ডা গামা এসেছিলেন আমাদের দক্ষিণ ভারতে, তিনি তো খ্রিস্টান ছিলেন। আমাদের চন্দননগরে যে ফরাসিরা দখল করেছিল তারা খ্রিস্টান ছিলেন। আমাদের দেশে উইলিয়াম কেরি এসেছেন, তিনি খ্রিস্টান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ, তিনি খ্রিস্টান। তাহলে আপনারা যারা আমাদের দেশে এসেছেন ইউরোপ থেকে নানা সময়ে দেশ শাসন করতে, লুণ্ঠন করতে, ইত্যাদি ইত্যাদি, আপনাদের ধর্মের ভেতর তো কোনো ফারাক নেই, তাহলে হঠাৎ করে ব্রিটিশ ইতিহাস লিখতে হচ্ছে কেন? কেন আপনারা খ্রিস্টান ইতিহাস লিখছেন না? মনে রাখবেন বন্ধুরা, সেদিন থেকেই কিন্তু আমাদের দেশের মানুষের ভেতরে এই যে একটা ইতিহাস লেখা হয়েছে, হিন্দু ইতিহাস, ইসলাম ইতিহাস, হিন্দু ইতিহাস, মুসলিম ইতিহাস, ওদিকে ব্রিটিশ ইতিহাস, খেয়াল করবেন মানুষের ভেতরে উচ্চারিত হচ্ছে, চিন্তায় উচ্চারিত হচ্ছে, যুক্তিতে, বিশ্লেষণে মানুষ এইভাবে কথাগুলোকে উচ্চারণ করতে চাইছে। এ অনেকটা যেন আমাদের সেই মনসা মঙ্গল কাব্যের লক্ষিন্দরের বেহুলার যে বাসর ঘরে বলা হয়েছিল যে যেমন করেই হোক একটা ছোট ছিদ্র রেখে দিতে হবে যাতে কালনাগিনী প্রবেশ করতে পারে। মনে রাখতে হবে 1817 সালে যে বছর আমাদের হিন্দু কলেজ তৈরি হচ্ছে, সে বছরেই আমাদের দেশেই কলঙ্কিত ইতিহাসের বই রচিত হলো। আমি বন্ধুদের বেশি আলোচনায় যাব না। আপনারা জানেন ভারতীয় ইতিহাস কংগ্রেসের 75তম বর্ষে যখন তারা সম্মেলন করেছিলেন, যাকে উদ্বোধন করতে এনেছিলেন তিনি আর কেউ নন, অধ্যাপক অমর্ত্য সেন। তিনি সেখানে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার সার মর্ম ছিল এই, প্রথমে তিনি বলেছেন বিনয়ের সঙ্গে যে আমি তো ইতিহাসবিদ নই, ইত্যাদি ইত্যাদি। তিনি একজন প্রথম শ্রেণীর ইতিহাসবিদ, আমরা সবাই জানি, কিন্তু তিনি সেখানে খোলা মনে আমাদের দেশের সমস্ত ঐতিহাসিকদের কাছে আহ্বান রেখেছিলেন যে আমরা যারা এখনো এই জেমস মিলের ভাবনা থেকে ইতিহাস চর্চা করি, আমাদের দেশের ইতিহাস চর্চা, তা যেন আমরা অবিলম্বে বর্জন করি। কেননা মিল যেই ভিত্তির উপর দাঁড়িয়ে ভারতীয় ইতিহাসকে বিশ্লেষণ করেছেন, বিভাজন করেছেন, তা গ্রহণযোগ্য নয়। এবং লিখিত উদাহরণ আমরা দেখতে পেলাম
যখন অধ্যাপক অমর্ত্য সেনের সেই বিখ্যাত বই দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বেরুলো, সবাই জানেন বিখ্যাত সেই বই, সেই বইয়ের একটি জায়গায় অধ্যাপক অমর্ত্য সেন যে কথাটা লিখেছেন, আমি দুটো মাত্র লাইন বন্ধুদের পড়ে শোনাচ্ছি। তিনি কি লিখছেন? তিনি লিখছেন, মিল disputed and dismissed practically every claim ever made on behalf of Indian culture and its intellectual traditions, concluding that it was totally primitive and rude. অর্থাৎ অধ্যাপক সেন বলছেন যে মিল কি করেছেন, আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের দেশের যে বৌদ্ধিক ঐতিহ্য, তাকে তিনি আদিম এবং অসভ্য হিসেবে বর্জন করতে বলছেন। এই কথা কিন্তু অধ্যাপক অমর্ত্য সেন লিখেছেন এবং বুঝতেই পেরেছেন যে এই কারণেই তিনি ৭৫তম ইতিহাস কংগ্রেসের সমস্ত ঐতিহাসিককে বলেছিলেন, আমাদের দেশের ইতিহাস যেভাবে জেমস মিল রচনা করেছেন, কেউ আপনারা তাকে অনুসরণ করবেন না। আমাদের দেশে জেমস মিল ইতিহাসের এই যে ভাবনা তৈরি করেছিলেন, প্রথম প্রজন্মের তিনজন বিশিষ্ট ঐতিহাসিক যাদের আমরা গভীরভাবে শ্রদ্ধা করি, যদুনাথ সরকার, রমেশচন্দ্র দত্ত এবং রমেশচন্দ্র মজুমদার, তারা তিনজনই কিন্তু এই মিলের মূল ভাবনার উপর দাঁড়িয়ে ইতিহাস চর্চা করেছেন। কিন্তু ভারতীয় ইতিহাস চর্চায় একটা বড় রকমের বদল আমরা দেখলাম যখন রমিলা থাপার নামে একজন ঝকঝকে তরুণী, তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ লন্ডনে গিয়ে বিশিষ্ট ভারততত্ত্ববিদ এল বেসমের সঙ্গে কাজ করলেন এবং তারপর আমাদের দেশে এই যে তিনটি বিভাজন যা জেমস মিল তৈরি করেছিলেন, সঙ্গত কারণেই তার নতুন নামকরণ রচিত হলো আধুনিক ইতিহাস চর্চা যারা করছিলেন। সেই জন্য এখন আর আমরা কেউ হিন্দু ইতিহাস বলি না, আমরা বলি প্রাচীন ইতিহাস, অ্যানশিয়েন্ট হিস্ট্রি। মধ্যিখানের যে ইতিহাস তাকে ইসলাম ইতিহাস বলি না, আমরা তাকে বলি মিডিয়েভাল হিস্ট্রি বা মধ্যযুগের ইতিহাস। এবং তৃতীয় যে ইতিহাস তাকেও আমরা ব্রিটিশ ইতিহাস বলি না, আমরা বলি আধুনিক ইতিহাস বা মডার্ন হিস্ট্রি। এখন রমিলা থাপার তিনি প্রাচীন ইতিহাস নিয়ে প্রচুর কাজ করেছেন, সকলেই আমরা জানি। মধ্যযুগের ইতিহাস নিয়ে ইরফান হাবিব এবং আরও অনেক ঐতিহাসিক অনেক কাজ করেছেন। আর আধুনিক ইতিহাসের ক্ষেত্রে আমরা একগুচ্ছ ঐতিহাসিকের নাম করতে পারি, বিপিনচন্দ্র, বরুণ দে, সুমিত সরকার, কে এম পানিক্কর, রামশরণ শর্মা, ডিএন ঝা প্রমুখ বহু মানুষ আছেন। কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখবেন, এই যে আমি অধ্যাপক অমর্ত্য সেনের নাম বললাম বা অধ্যাপক রমিলা থাপারের নাম বললাম, তারা আমাদের এখনকার যে রাষ্ট্রশক্তি, সেই রাষ্ট্রশক্তির হাতে প্রতিনিয়ত তিরস্কৃত হচ্ছেন। এবং সংঘ পরিবার যারা হচ্ছেন এখনকার রাষ্ট্র নিয়ন্ত্রকদের প্রাণভোমরা, তারা তাদের সংগঠনের মুখপত্রে রমিলা থাপারের পরিচয় দিচ্ছেন। কোথায় শালীনতা রক্ষিত হচ্ছে আপনারাই বিচার করে দেখবেন। তারা রমিলা থাপারের পরিচয় দিতে গিয়ে বলছেন তিনি কে, শি ইজ দি কুইন বি অফ দি ফ্রাস্ট্রেটেড লেফট ইন্টেলেকচুয়ালস অফ ইন্ডিয়া। ভারতের হতাশাগ্রস্ত বামপন্থী তাদের হচ্ছেন তিনি মুখ্যী রানী। আমরা জানি না এই শব্দটি নারীদের ক্ষেত্রে আমরা উচ্চারণ করি কিনা, কিন্তু সংঘ পরিবার নারীদের কোন চোখে দেখে আমরা জানি, কারণ মনুর অধ্যাদেশ বা মনুর দর্শনেই তারা পরিচালিত হন। সেখানে নারীদের কোন চোখে দেখা হয় সে কথা কম বেশি আমাদের পরিচিত আছি আমরা। এখন প্রশ্ন যেটা তুলতে চাই, যে এ কথা তো কেউ আমরা অস্বীকার করছি না যে আমাদের দেশের সভ্যতা কয়েক হাজার বছরের পুরনো এবং তার ঐতিহ্য, তার সমৃদ্ধি হচ্ছে অতুলনীয়। বিজ্ঞানের জগতেই যদি আমরা যেতে চাই, আমরা জানি আর্যভট্ট থেকে শুরু করে চরক, সুশ্রুত, বরাহমিহির, নাগার্জুন, জীবক, এরা সকলে ছিলেন বিজ্ঞানের অনেক মৌলিক কাজ করেছেন। কিন্তু বিনয়ের সঙ্গে যারা সংঘ পরিবারের দর্শন চর্চা করেন তাদের আমরা জিজ্ঞাসা করতে পারি যে প্রাচীন ভারতের
বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাস এবং তার পাশাপাশি যে দর্শন শাস্ত্রের চর্চা, সেই ক্ষেত্রে চারজন শীর্ষস্থানীয় মানুষ, ভূপেন্দ্রনাথ দত্ত, সকলেই জানেন তিনি নরেন্দ্রনাথ দত্ত বা পরে যিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিতি পেয়েছেন তার তিনি অনুজ ভ্রাতা তিনি, এবং বিলেত থেকে উচ্চশিক্ষিত হয়ে তিনি দেশে ফিরেছেন, তারপর মানুষের আন্দোলনের পাশে ছিলেন, বহু গ্রন্থ রচনা করেছেন। বিশেষত আজকে আমাদের আলোচনার সময় হবে না, বর্ণ ব্যবস্থা যাকে আমরা ইংরেজিতে বলছি কাস্ট সিস্টেম, তার যে নৃতাত্ত্বিক বিশ্লেষণ, বস্তুগত বিশ্লেষণ, তার অসাধারণ কাজ করে গিয়েছেন ভূপেন্দ্রনাথ দত্ত। আমাদের মনে রাখতে হয় ডিডি কৌশাম্বীর কথা, আমাদের মনে রাখতে হয় রাহুল সাংকৃত্যায়নের কথা, এবং অবশ্যই আমাদের মনে রাখতে হয় 1918 সালে যার জন্ম হয়েছে, যার জন্মশতবর্ষ আমরা পালন করেছি, অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কথা। বন্ধুরা খেয়াল করে দেখবেন, এই যে চারজন মানুষ যারা প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে চর্চা করেছেন, বিজ্ঞান প্রযুক্তি দর্শনের ইতিহাস, তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন যে আমরা আমাদের বিশ্লেষণের ক্ষেত্রে যে মার্ক্সীয় ভাবনা, যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের ভাবনা, বস্তুবাদী ভাবনা বা বস্তুবাদী দর্শন, তাকে অনুসরণ করেই আমরা আমাদের ইতিহাস চর্চা করেছি। আমাদের মনে পড়ে যায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা, যিনি খুব স্পষ্ট ভাষায় তার 1902 সালের যে লেখা বই এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, সেইখানে তিনি ব্যাখ্যা করেছেন কেন আমাদের এই প্রাচীন সভ্যতার অধঃপতন ঘটেছে। এবং সে কথা বলতে গিয়ে সকলেই জানেন, সেখানে তিনি দুটো কারণ দেখিয়েছেন। প্রথম কারণ, যে মানুষ যখন মাথার কাজ এবং হাত পায়ের কাজের ভেতর দূরত্ব তৈরি করে ফেলে, অর্থাৎ মাথার কাজ মানে বৌদ্ধিক সংস্কৃতি, হাত পায়ের কাজ মানে শ্রম সংস্কৃতি, এই দুই সংস্কৃতির মধ্যে যখন দূরত্ব রচিত হয় তখন কোনো দেশ মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে না। এবং পরবর্তীকালে আমরা দেখেছি পৃথিবীর যে প্রাচীন আরব সভ্যতা, আরব সভ্যতা, গ্রিক সভ্যতা, চীন দেশের সভ্যতা, আরব সভ্যতার কথা যখন লিখছেন মার্সেলিন বার্থেলোর মতো ঐতিহাসিক, আমাদের গ্রিক সভ্যতার কথা যখন লিখছেন বেঞ্জামিন ফেরিংটনের মতো ঐতিহাসিক, এবং চীন দেশের সভ্যতার কথা যখন লিখছেন জোসেফ নিডহ্যামের মতো বিজ্ঞানী এবং বিজ্ঞান ঐতিহাসিক, তখন কিন্তু তারাও দর্শনগত যে ভিত্তি যার উপর দাঁড়িয়ে তারা বিশ্লেষণ করেছেন সভ্যতার সমৃদ্ধি এবং অধঃপতন, অবক্ষয়, তারা কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র যে ভাবনা তৈরি করেছিলেন সেই ভাবনাকেই গ্রহণ করেছেন। ফলে মনে রাখতে হবে যে সংঘ পরিবার যখন প্রাচীন ভারত বলে বারবার নানা কথা উচ্চারণ করছে, তাদের কাছে বিনয়ের সঙ্গে আমরা এই কথাটা বলতে পারি, প্রাচীন ভারতের বিশ্লেষণ তোমরা একজন মানুষের নামও তোমাদের শিবির থেকে উচ্চারণ করতে পারবেন না যিনি তার গবেষণার ভেতর থেকে একটা সর্বজনমান্যতা অর্জন করেছেন। অথচ সর্বক্ষেত্রে যারা সর্বজনমান্যতা অর্জন করেছেন, আমরা তাদের শীর্ষস্থানীয় চারজনের নাম, যদিও তাদের কাজ বিশ্লেষণ করবার সময় আমাদের আজকে হচ্ছে না, সেই নামগুলো বন্ধুদের কাছে আমরা পরিবেশন করলাম। এখন এইটা যেমন একটা দিক, ইতিহাসের দিকটা আপনাদের কাছে বলবার চেষ্টা করলাম। এবার যদি রাজনৈতিক যে বিষয়টা, আমাদের দেশে 1757 সালে পলাশির যুদ্ধে পরাজিত হলাম আমরা, 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শাসন করলো 100 বছর, তারপর 90 বছর আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের দ্বারা শাসিত হয়েছি। এবং সেই সময় যখন ভারতের নানা রকমের আন্দোলন ইত্যাদি গড়ে উঠছে, আমরা সকলেই দেখেছি যে 1855 সালের সেই সাঁওতাল বিদ্রোহ, 2 বছর পরে 1857 সালের সিপাহী বিদ্রোহ, ঐতিহাসিকেরা যার বর্তমান নাম দিয়েছেন মহাবিদ্রোহ, সেগুলো সংগঠিত হচ্ছে। দেশের ভেতরে অন্য রকমের প্রতিক্রিয়াশীল শক্তি তারাও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। 1906 সালে তৈরি হচ্ছে মুসলিম লীগের মতো সংগঠন, 1915 সালে তৈরি হচ্ছে হিন্দু মহাসভা, এবং আমাদের মনে রাখতে হয় 1923 সালে সাভারকারের মতো একজন মানুষ, প্রথম পর্বে নিশ্চয়ই তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু তার দ্বিতীয় পর্বের ইতিহাস অত্যন্ত কলঙ্কজনক ইতিহাস, আত্মসমর্পণের ইতিহাস,
বশ্যতার ইতিহাস। তিনি একটা বই লিখলেন হিন্দুকে এবং হিন্দুত্বের ধারণা। প্রথম আমরা মোটামুটি বলা যেতে পারে আজ থেকে 100 বছর আগে 1923 সালে এই মানুষটি সাভারকার তিনি আমাদের সামনে হাজির করলেন। তিনি প্রথমে ভালো কথাই বলছেন যে ভারতে হিন্দুত্বের ধারণা মানে তাদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সেগুলো একই রকম থাকবে। কিন্তু ওই আবার লক্ষিন্দরের বাসরঘরের মতো একটা ছোট্ট কথা তিনি জুড়ে দিলেন যে হিন্দু এবং মুসলিম ধর্মের ফারাক হলো এই যে হিন্দুদের উপাসনার স্থানগুলো হচ্ছে এই দেশের ভেতরেই অবস্থিত, কিন্তু মুসলিম ধর্মাবলম্বী মানুষদের উপাসনার স্থানগুলো এই দেশের বাইরে অবস্থিত। কাজেই যে মানুষটি এই দেশটাকে ফাদারল্যান্ড এবং হোলি ল্যান্ড হিসেবে বিবেচনা করবে তারাই হচ্ছেন হিন্দুত্বের অনুসারী। এবং বুঝতেই পারছেন আমরা যখন ইসলাম ধর্মের কথায় পৌঁছব, তারা প্রতিটি ভারতবাসী যারা দেশকে ভালোবাসেন ইসলাম ধর্মে দীক্ষিত হলেও তারা এই দেশটাকে তারা তাদের জন্মভূমি হিসেবেই বিবেচনা করবেন, শ্রদ্ধার চোখে দেখবেন। কিন্তু যখন পবিত্র ভূমির কথা উঠবে, একজন ধর্মপ্রাণ মানুষ যখন ভাববেন, স্বভাবতই ইসলাম ধর্ম যেভাবে গড়ে উঠেছে তার যে ইতিহাস আমরা সকলেই জানি, তাদের ভারতের বাইরের দিকে নিশ্চয়ই তাদের তাকাতে হয়। এখন সেই জায়গাটাকে নিয়ে ধীরে 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 এই যে শক্তি যেটি নানা স্রোতে প্রবাহিত হয়ে একটা জায়গা তৈরি করতে চাইছে এবং 1925 সালে যে কলঙ্কজনক ইতিহাস আমাদের দেশে গড়ে উঠেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো একটা সংগঠন তৈরি হয়েছে। গোড়াতে তারা ঘোষণা করেছিল যে আমরা সাংস্কৃতিক সংগঠন, রাজনীতি নিয়ে মাথা ঘামাবো না, কিন্তু আসলে তারা কী ধরনের কাজ পরিচালনা করে এখন কোনো সমাজ সচেতন বন্ধুর কাছে সেটা ব্যাখ্যা করে বলতে হয় না। গোড়ার দিকে যখন হেগ্রেওয়ার এই প্রতিষ্ঠান তৈরি করলেন এবং আমরা মুঞ্জের কথা জানি, তারা হিটলার মুসোলিনির যে শিবির, যেখানে ছোট ছোট ছেলেদের প্রশিক্ষিত করা হতো, সাম্প্রদায়িকতায় দীক্ষিত করা হতো, হিংস্রতায় দীক্ষিত করা হতো, পরজাতি পরধর্ম বিদ্বেষে দীক্ষিত করা হতো, সেখান থেকে তারা পদ্ধতি প্রকরণ শিখে আমাদের দেশের মাটিতে এলেন এবং একটু একটু করে সংঘ পরিবারকে তৈরি করতে চাইলেন। বড় রকমের সর্বনাশ দেশের ইতিহাসে ঘটল। 1948 সালে মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে খুন করলেন, যার সঙ্গে সেই পরিবারের নিবিড় সম্পর্ক রয়েছে। এসব কাহিনী আমরা সকলেই জানি। তাহলে প্রশ্ন উঠতে পারে যে আমরা যারা বস্তুবাদী দর্শনের কথা বলছি, আমরা তো কেউ বলছি না আমাদের ভারতীয় প্রাচীন সভ্যতাকে আমরা কেউ তো অস্বীকার করছি না, আমরা তার সমৃদ্ধিকে, আমরা তার উৎকর্ষকে বিন্দুমাত্র অস্বীকার করছি না। কিন্তু সংঘ পরিবার যেভাবে প্রাচীন সভ্যতাকে মানুষের কাছে তুলে ধরতে চাইছে, তার সঙ্গে আমাদের একটা বড় রকমের বিরোধিতা আছে। সেই বিরোধিতার জায়গাটুকু আমাদের চিহ্নিত করা উচিত এবং সেটা আমরা আমাদের আলোচনায় চিহ্নিত করতে চাইব। মনে রাখবেন বন্ধুরা, যে কোনো একটা দেশে যখন সাম্প্রদায়িকতা এবং মৌলবাদী চিন্তা চর্চাকে সংক্রমিত করতে হয়, তখন একটা জরুরি কাজ হচ্ছে দেশের যারা নাগরিক এবং ভাবী নাগরিক তাদের মস্তিষ্কের ভেতরে একটা বিকৃতি আমাদের ঘটিয়ে তুলতে হবে, যাতে তারা বস্তুবাদী চিন্তা থেকে, যুক্তিবাদী চিন্তা থেকে দূরে সরে যায় এবং অন্ধবিশ্বাসের জায়গা থেকে তারা নানা রকমের সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেভাবে কার্য পরিচালনা করে। সেই জন্য খেয়াল করবেন, এই সংঘ পরিবার পরিকল্পিতভাবে দুটো বিষয় তারা গ্রহণ করেছে আমাদের দেশের মাটিতে, যেটা সমকালীন সময়ে আমরা তার নানা পরিচয় পাই। খুব বেশি উদাহরণে আমাদের যাবার প্রয়োজন পড়বে না। একেবারে শেষে আমি একটা উদাহরণ হয়তো আপনাদের কাছে পেশ করব। কি তারা করতে চাইছে পরিকল্পিতভাবে? দুটো কাজ করতে চাইছে। প্রথম কাজ হচ্ছে যে আমাদের দেশের যে প্রাচীন ইতিহাস, যেগুলো কল্প আখ্যান, নানা রকমের পৌরাণিক কাহিনী, সকলেই জানেন বহু আমাদের দেশে রামায়ণ রচিত হয়েছে, মহাভারতের মতো পৃথিবীর শ্রেষ্ঠতম মহাকাব্য রচিত হয়েছে, যার জন্য নিশ্চয়ই ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি। কিন্তু এই সংঘ পরিবার চাইছে যে সমস্ত পৌরাণিক আখ্যান এবং পৌরাণিক কাহিনী তার ঐতিহাসিক ভিত্তি রচনা করা, যাকে ইংরেজিতে আমরা বলতে পারি এক ধরনের রূপান্তর তারা চিন্তার ক্ষেত্রে চাইছে, ট্রান্সফরমেশন অফ
ইন্ডিয়ান মিথোলজি ইনটু ইন্ডিয়ান হিস্ট্রি। অর্থাৎ ভারতে যত পৌরাণিক কাহিনী আছে, কল্পপুরাণের কাহিনী আছে, সেগুলোকে ইতিহাসের ভিত্তি হিসেবে আমাদের দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই জায়গা থেকেই তারা রামচন্দ্রকে মানুষের সামনে হাজির করতে চায়। সেই জায়গা থেকেই তারা মানুষকে প্রভাবিত করে 1992 সালের সেই বাবরি মসজিদকে ধ্বংস করেছে। এই কাহিনী বহু পুরনো কাহিনী এবং আপনারা সকলেই সেই কাহিনী সম্পর্কে অবগত আছেন। দ্বিতীয় যে পরিকল্পনাটি তাদের রয়েছে, বিশেষত আমরা যখন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন এবং আরও অনেক মানুষের, আরও অনেক দার্শনিকের বইপত্র পড়ি, আমরা বুঝতে পারি যে আমাদের দেশে শুধুমাত্র ধর্মতত্ত্ব বা ঈশ্বর ভিত্তিক চিন্তাই দর্শনশাস্ত্রে বিকশিত হয়নি। একেবারে নাস্তিক্যবাদী চিন্তা, যেখানে ঈশ্বরের ধারণা বিন্দুমাত্র অবস্থান নেই, সে ধরনের বহু দার্শনিক উপাদান আমাদের দেশে লুকিয়ে আছে। আমরা তো চারবাক দর্শনের কথা সকলেই জানি। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত কাজ লোকায়ত দর্শন পড়লে আমরা বিস্তারিতভাবে তার অনুভব আমরা গ্রহণ করতে পারি। কিন্তু সংঘ পরিবার চাইছে যে মানুষের ভেতরে একটা অন্য ভাবনা তৈরি করে দিতে হবে। কি ভাবনা? তাদের দ্বিতীয় যে পরিকল্পনা সেটি হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়ান থিওলজি ইনটু ইন্ডিয়ান ফিলোসফি। অর্থাৎ ভারতে যত পৌরাণিক এবং কল্পকাহিনী আছে তাকে ভারতের ইতিহাস হিসেবে বদল করো, এবং ভারতের যত ধর্মতত্ত্ব ভিত্তিক দার্শনিক চিন্তাভাবনা আছে, ঈশ্বর ভিত্তিক চিন্তাভাবনা আছে, তাকেই একমাত্র ভারতীয় দর্শন হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠা করো। ইতিহাস এবং দর্শন এই প্রশ্নে যদি এই ধরনের বিকৃত চিন্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তাদেরকে প্রভাবিত করা যায়, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে সাম্প্রদায়িকতার উৎকট চেহারা, যে মৌলবাদের উৎকট চেহারা তারা আমাদের দেশের মাটিতে গড়ে তুলছেন ক্রমাগত, সেই কাজ তাদের পক্ষে সহজতর হবে। এই প্রসঙ্গে আমাদের মনে পড়ছে সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কথা। সত্যজিৎ রায় জীবনের শেষে যে 3টি ছবি করেছেন সকলেই আমরা জানি, গণশত্রু, শাখা প্রশাখা এবং আগন্তুক। বিশেষত শাখা প্রশাখা ছবিতে তিনি যখন এই একটা ভুবনায়নের চেহারা তৈরি হচ্ছে, অর্থনীতিতে একটা বিকৃতি পৃথিবী জুড়ে আসছে, বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি গড়ে উঠছে, তখন তার ভেতরকার যে অন্ধকারাচ্ছন্ন চেহারাটা তিনি শাখা প্রশাখা ছবিতে মেলে ধরতে চেয়েছিলেন। আর গণশত্রু আমরা জানি ইবসেনের সেই বিখ্যাত নাটক, তাকে যখন তিনি চলচ্চিত্র রূপ দিলেন, কি করে কুসংস্কার, কি করে অপবিজ্ঞান মানুষের ভেতর ছড়িয়ে দিতে হয় এবং রাষ্ট্রশক্তি কেমন করে সহযোগী ভূমিকা পালন করে, সেটি তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন। আর আগন্তুক তার জীবনের সর্বশেষ ছবি, তিনি বলেছেন যে এই ছবি করে আমি অত্যন্ত সন্তুষ্টি লাভ করছি, কেননা আমার বলবার কথা আমি বলতে পেরেছি। সেই ছবিটিতে দেখবেন যে মনমোহন চরিত্রে যে অসামান্য অভিনয় করেছেন বিশ্বশ্রেষ্ঠ একজন অভিনেতা উৎপল দত্ত মশাই, সেইখানে একটি সংলাপে তিনি বলছেন যে আমি সাধারণ ধর্মপ্রাণ যে মানুষ আছেন তাদের প্রতি তো আমাদের কোনো বৈরিতা নেই, তাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আমি সংগঠিত ধর্মকে ঘৃণা করি। আই হেট অর্গানাইজড রিলিজিয়ন। আমি বন্ধুদের বলেছিলাম একটু আগে যে এই সংগঠিত ধর্ম কথাটা আমরা একটু ব্যাখ্যা করতে চাইব। আমাদের সকলের শ্রদ্ধেয় সত্যজিৎ রায়, তিনি জীবনের যে শেষ চলচ্চিত্র আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই ছবিতে মনমোহনের মাধ্যমে তিনি তার জীবনের দর্শনের কথা আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। আর আমাদের সকলের সামনে তো রবীন্দ্রনাথ আছেন, তার হাজার হাজার উদাহরণ আমরা হাজির করতে পারি, কিন্তু আজকে আমরা সেদিকে যাব না। বন্ধুরা, আমাদের আলোচনায় যে ধর্মনিরপেক্ষতার কথাটি রয়েছে, সেই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আমি 2-4টি কথা আপনাদের কাছে বলতে চাই। ইংরেজিতে আমরা তাকে বলি সেকুলারিজম। এই প্রশ্নেও আমাদের দেশে যদি বলা যায়, মহাত্মা গান্ধী যেভাবে ধর্মনিরপেক্ষতা বুঝতে চাইতেন, ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত জওহরলাল নেহেরু ধর্ম
নিরপেক্ষতাকে সেই দৃষ্টিতে দেখতেন না। যদিও নেহেরু ছিলেন তার অত্যন্ত প্রিয় সন্তান, স্বপ্ন সন্তান বলা যেতে পারে, কিন্তু ধর্মনিরপেক্ষতার প্রশ্নে গান্ধীজির সঙ্গে নেহেরুর একটা প্রভেদ ছিল। প্রভেদটা কোথায়? গান্ধীজি বলতেন যে আমাদের দেশে যত সম্প্রদায়ের ধর্ম আছে তারা যখন ধার্মিক আচার অনুষ্ঠান, কোনো ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করবেন, তখন তাদের সমস্ত সেসব নিয়ম কানুন আচারগুলোকে প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের সেই অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে সরাসরিভাবে অংশগ্রহণ করব। নেহেরু বলতেন না, একজন ধর্মনিরপেক্ষ মানুষ হচ্ছেন সেই মানুষ যাকে রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় তাহলে সমস্ত ধর্মমতের মানুষদের নানা রকমের যে আচার অনুষ্ঠান, তাদের ধার্মিক উৎসব, তার পরিকাঠামোগত সহায়তা তাকে তৈরি করে দিতে হবে। কিন্তু সমস্ত ধর্মভাবনা থেকে রাষ্ট্রের একজন প্রতিনিধি তিনি সমদূরত্ব অবলম্বন করবেন। যদি উদাসীন থাকতে চান, সমান পরিমাণ উদাসীন থাকতে হবে। দূরত্ব রচনা করতে গেলে কারোর সঙ্গে কাছাকাছি দূরত্ব, কারোর সঙ্গে অনেকটা দূরত্ব, সেইভাবে নানা রকমের দূরত্ব রচনা করা যাবে না। এই যে দ্বিতীয় যে ভাবনাটি, ধর্মনিরপেক্ষতার ভাবনা, এই ভাবনাটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং গ্রহণীয় বলেই মনে হয়। বন্ধুরা, আমরা সোজাসুজি এবার চলে যেতে চাই স্বাধীনতা লাভের পরে আমাদের সংবিধানের দিকে। যখন ডক্টর আম্বেদকর এবং তার বন্ধুরা মিলে আমাদের সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধানের যে মূল অভিমুখ, সেই অভিমুখ ছিল রাইটস অফ এন ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ আপনি একজন ভারতীয় নাগরিক, নাগরিক হিসেবে ভারতীয় সংবিধানের কাছে, গঠনতন্ত্রের কাছে আপনি কি কি দাবি জানাতে পারেন, কি কি অধিকার চাইবার আপনার স্বীকৃতি আছে ভারতীয় নাগরিক হিসেবে। আমাদের গঠনতন্ত্রটি সেই অভিমুখ থেকে রচিত হয়েছিল। 1976 সালে যখন ডক্টর শরণ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয় এবং তারা যখন কিছু প্রস্তাব পেশ করেছে, কেননা দেশের সরকার তখন চাইছে সংবিধানকে সংশোধন করবেন, যে কোনো সংগঠন, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো রাষ্ট্র সে যদি জীবিত থাকতে চায়, সক্রিয় থাকতে চায়, উজ্জ্বল থাকতে চায়, তাকে নানা ধরনের ভাবনা চিন্তার সংযোজন ঘটাতে হয়, সংশোধন ঘটাতেই হয়। এর ভিতরে ভুল কিছু থাকে না। সেটি মানব বিরোধী কিনা খেয়াল রাখতে হয়, মানুষের কল্যাণকর কিনা খেয়াল রাখতে হয়। ফলে সংশোধনে, সংযোজনে আমাদের কোনো আপত্তি নেই। ডক্টর শরণ সিংয়ের কমিটি যে প্রস্তাবনাগুলো করেছিলেন, সেই প্রস্তাবনাগুলোর মধ্যে অনেকগুলো সুপারিশ ছিল। সব সুপারিশের কথায় আমরা যাব না, কিন্তু আপনারা সংবিধান খুললে দেখবেন সেখানে একটা ধারা আছে, 51 নম্বরের ধারা, 51A এইচ মানে 10টি ধারা ছিল, ABCD করে এলে এইচ ধারা দেখতে পাবেন, যেখানে বলা হচ্ছে, কথাটা বন্ধুদের একটু খেয়াল করতে বলবো, যেখানে বলা হচ্ছে মানে কিন্তু মনে রাখবেন আমাদের সংবিধানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে একজন ভারতীয় নাগরিক শুধুমাত্র তার অধিকার জানিয়ে যাবেন, নাগরিক হিসেবে সেটাই তার যথেষ্ট কর্তব্য কর্ম নয়। তাকে কি করতে হবে? তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। আপনার যেমন রাইটস আছে, পাশাপাশি মনে রাখতে হবে আপনার কিছু রেসপন্সিবিলিটিজও আছে। সেই জন্যে 76 সালের গঠনতন্ত্র যখন সংশোধিত হলো, তখন সেখানে লেখা হলো, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম, স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। আমি ছোট্ট করে এইটুকুই আপনাদের কাছে বলছি। কি বলা হচ্ছে গঠনতন্ত্রে? যে একজন ভারতীয় নাগরিক, তার কর্তব্য কর্ম হচ্ছে তাকে বৈজ্ঞানিক মানসিকতার বিকাশ ঘটাতে হবে, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, মানবিকতার বিকাশ ঘটাতে হবে, হিউম্যানিজম, স্পিরিট অফ ইনকোয়ারি, খুব জরুরি কথা। মনে রাখবেন, মানুষের যদি জিজ্ঞাসা না থাকে, মানুষের যদি অনুসন্ধিৎসা না থাকে, তাহলে কোনো সমাজে বিজ্ঞান চিন্তা বেঁচে থাকতে পারে না। আচার্য প্রফুল্লচন্দ্র এই কথা খুব পরিষ্কারভাবে বলে গিয়েছেন। কাজেই আমাদের গঠনতন্ত্রে আমরা দেখলাম বলা হচ্ছে যে এই অনুসন্ধিৎসার যে আবহ তাকে তৈরি করতে হবে, এবং এই কাজ করতে গিয়ে, অর্থাৎ আপনাকে যদি বৈজ্ঞানিক মানসিকতা গড়তে হয়, আপনাকে যদি মানবিকতার প্রসার ঘটতে হয়, আপনাকে যদি বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কি করতে হবে? রিফর্ম, আপনাকে সমাজ সংস্কারের কাজেও হাত দিতে হবে। এখন এই কথাটা আপনাদের যখন বলছি, আমাদের মনে পড়ে যাচ্ছে 2013 সালে যখন ডক্টর নরেন্দ্র দাভোলকর খুন হলেন, এবং আপনারা জানেন
ধর্মান্ধ মৌলবাদীদের হাতে খুন হলেন, তখন তারা মৃত্যুর কিছুদিন আগে নানা রকমের হুমকি আসছিল তার কাছে, তখন তার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা বলেছিলেন আপনি পুলিশের প্রহরা নিন। ডক্টর দাভোলকর তখন সাংবাদিকদের কাছে একটি অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, পুলিশের প্রহরা কেন? আমি কি অন্যায় কাজ করছি? আমার দেশের সংবিধান আমাকে যে কাজ করতে বলেছে, আমাকে বলেছে বৈজ্ঞানিক মানসিকতার প্রসার ঘটাতে হবে, মানবিকতার প্রসার ঘটাতে হবে, অনুসন্ধিৎসার প্রসার ঘটাতে হবে, তার জন্য সংস্কারের কাজে হাত দিতে হবে। আমি তো সেই কাজই করছি, আমি তো এর বাইরে অন্য কাজ করছি না। তাহলে আমি একজন ভারতীয় নাগরিক, ভারতীয় গঠনতন্ত্র আমাকে যে কাজ করতে বলেছে সে কাজ করবার জন্য আমাকে পুলিশের প্রহরা নিতে হবে কেন? কিন্তু বুঝতেই পারছেন বন্ধুরা, যারা এইসব কথা বলবেন, যুক্তির কথা বলবেন, বৈজ্ঞানিক মানসিকতার কথা বলবেন, তাদের উপর মুহুর্মুহু আক্রমণ রচিত হচ্ছে। সেই আক্রমণে জীবন দিতে হলো আমাদের MM কালবুর্গিকে, সে আক্রমণে আমাদের জীবন দিতে হলো গৌরী লঙ্কেশকে, এবং সেই আক্রমণে আমাদের জীবন দিতে হলো গোবিন্দ পানসারের মতো একজন বিশিষ্ট মানুষকে। আমি আপনাদের কাছে এবার যে কথাটা বলতে চাইব, এই যে সংঘ পরিবার, তারা নানা রকমভাবে বিগত কিছুকাল ধরে 2014 সালে যখন তারা প্রথম ক্ষমতায় এলেন এবং টানা এখন ক্ষমতা তারা পরিচালনা করছেন, তার আগে ছিল 1998 সাল থেকে কিছুকালের জন্য তারা ক্ষমতায় ছিলেন, তারা একটার পর একটা ঘটনা তৈরি করে চলেছেন ভারতের মাটিতে, যাতে মানুষ ইতিহাস এবং দর্শনের ক্ষেত্রে নানা রকমের বিকৃতিকে তারা উপাস্য দেবতা হিসেবে মনে করতে পারে। বেশি উদাহরণে যেতে পারবো না, একটা দুটো উদাহরণ দেব। 2015 সালে যখন মুম্বাই শহরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন হচ্ছে, তখন আমাদের দেশের যিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন, তিনি নিজে একজন চিকিৎসক, শোনা যায় তিনি চিকিৎসক। তিনি সেখানে কি বললেন, যে পিথাগোরাসের উপপাদ্য আমরা যারা পড়ি, এটি পিথাগোরাসের নামে আমরা কেন পড়ব? কারণ এই উপপাদ্য তো ভারতে আবিষ্কৃত হয়েছে। ব্রহ্মগুপ্ত বলে একজন, অবশ্যই তিনি বড় গণিতজ্ঞ ছিলেন, অস্বীকার করবার কোনো জায়গা নেই, তিনিই তো সমস্তটা আবিষ্কার করেছেন। কাজেই পিথাগোরাসের উপপাদ্য না পড়ে আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্য হিসেবে সেটাকে পড়ব। এখন বুঝতেই পারেন, যখন সাংবাদিকেরা এই কথা শুনতে পেলেন, তারা কার কাছে যাবেন? এমন একজন মানুষের কাছে গেলেন, তার নাম হচ্ছে মঞ্জুল ভার্গব, যিনি গণিত শাস্ত্রের ফিল্ডস পদক পেয়েছেন। মনে রাখবেন বন্ধুরা, ফিল্ডস পদক হচ্ছে গণিতের নোবেল পুরস্কারের সমান। এই মঞ্জুল ভার্গব, তিনি হার্ভার্ড, স্ট্যানফোর্ড, MIT এরকম বহু বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন, এবং গণিত শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি না হলে তিনি ফিল্ডস পদক পেতেন না। তখন কয়েকজন সাংবাদিক তার কাছে গেলেন, গিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে ভারতের মাটিতে এরকম একটি কথা উচ্চারিত হচ্ছে, আপনার এই বিষয়ে কি অভিমত? তিনি যে কথাটি বলেছিলেন বন্ধুরা, আমি আপনাদের কাছে একেবারে হুবহু যে কথাটি বলেছিলেন সেটা একটু শোনাতে চাই। ছোট্ট দুটো লাইন আপনাদের শোনাবো। মঞ্জুল ভার্গব বলছেন, পিথাগোরাসের উপপাদ্যের কথা যদি ভাবতে হয়, this should either be an Egyptian theorem if you look at the standard of just having an idea about it. আইডিয়া কথাটার উপর আমি জোর দিচ্ছি। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের কথা যদি মনে করতে হয়, তাহলে মনে রাখতে হবে তার ধারণা যারা প্রথম তৈরি করেছিলেন তাদের মধ্যে পিথাগোরাসই ছিলেন, পিথাগোরাসের কথাই আমাদের বলতে হবে। কিন্তু যদি আমাদের কমপ্লিট স্টেটমেন্ট, তারপরে বলছেন an Indian theorem if you are looking for a complete statement, অর্থাৎ আপনারা যদি পিথাগোরাসের উপপাদ্যের সংজ্ঞাটা জানতে চান, তাহলে নিশ্চয়ই ভারতের মাটির দিকে তাকাতে হবে। কিন্তু শুধু সংজ্ঞা আর শুধু ধারণা দিয়ে তো বিজ্ঞানের সত্য প্রতিষ্ঠা হয় না, আপনাকে প্রমাণ দিতে হবে। তাই মঞ্জুল ভার্গব বলছেন, or a Chinese theorem if you are looking for the proof of it, অর্থাৎ আপনারা যদি পিথাগোরাস উপপাদ্যের প্রমাণ চান, তাহলে চীন দেশের গণিতজ্ঞদের কাছে যেতে হবে।
আমি বন্ধুদের কাছে এই কথাটা এই জন্যে বলছি যে মঞ্জুল ভার্গবকে তো আমরা অস্বীকার করার জায়গায় কেউ থাকতে পারি না। সংঘ পরিবার কোন চোখে তাকে দেখছে ছেড়ে দিন সে কথা, কিন্তু সারা পৃথিবী তাকে মান্যতা দিয়েছে। তিনি কি বলছেন যে না না, পিথাগোরাসের উপপাদ্যের যে প্রথম ভাবনা, সেই ভাবনা তৈরি হয়েছে পিথাগোরাসের হাত থেকেই। সংজ্ঞার কথা যদি বলেন, ভারতের মাটিতে হয়েছে, আমাদের যাগযজ্ঞ হয়েছে, নানা জ্যামিতি তৈরি হয়েছে, অতিভুজ ইত্যাদি এইসব দিয়ে পিথাগোরাসের উপপাদ্যের সত্যটাই সংজ্ঞায়িত হয়েছে। কিন্তু তার যে প্রমাণ, সে প্রমাণটি রচিত হয়েছে চীন দেশে। বন্ধুরা, আমি আপনাদের প্রায় 100 বছর আগে চলে যেতে বলবো। আমাদের দেশে বিজ্ঞানের প্রতিষ্ঠাতা দুজন মানুষ, জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায়। 1927 সালে, প্রায় 100 বছর আগে, যখন লাহোর শহরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসেরই অধিবেশন হচ্ছে এবং সেখানে সভাপতিত্ব করছেন জগদীশচন্দ্র বসু, তিনি যে সভাপতির বক্তৃতা দিয়েছেন সেইখানে কয়েকটি কথা বলেছিলেন। জগদীশচন্দ্র বসু বললেন, কোনো বিশেষ জাতির উপর জ্ঞানের অগ্রগতি নির্ভর করছে এমন মূর্খ অভিভাষণের চেয়ে বড় অসত্য আর কিছু হতে পারে না। সমগ্র জগৎ পরস্পর নির্ভরশীল। যুগ থেকে যুগান্তরে নিরবচ্ছিন্ন চিন্তার স্রোতধারা মানবজাতির সর্বাঙ্গীন ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। বন্ধুরা, ভেবে দেখুন, 2015 সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে যখন সেই উদ্ভট সত্য প্রতিষ্ঠার উদ্যোগ চলেছে যে পিথাগোরাসের উপপাদ্যকে বলতে হবে একমাত্র ভারতীয় উপপাদ্য, যখন মঞ্জুল ভার্গব তার বিরোধিতা করে প্রকৃত সত্য আমাদের সামনে হাজির করছেন, আমাদের ফিরে যেতে ইচ্ছে করছে 100 বছর আগে আমাদের দেশে আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্রের সেই অভিভাষণের কাছে। আমরা প্রফুল্লচন্দ্রের কথা আলোচনার মাঝখানে উচ্চারণ করেছি, আমরা আলোচনার শেষে জগদীশচন্দ্রের কথা উচ্চারণ করতে চাইলাম। আমি বন্ধুদের কাছে সবশেষে পৃথিবী বিখ্যাত একজন সাংবাদিক, অনেক বন্ধুরা তার নাম নিশ্চয়ই শুনে থাকবেন, সিডনি হ্যারিস, যার উচ্চমানের সাংবাদিকতার জন্যে নিক্সনকে হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে হয়েছিল। তিনি এই উগ্র জাতীয়তাবাদ এবং দেশাত্মবোধ তার ফারাক রচনা করতে গিয়ে একটি অসামান্য সংলাপ সেদিন রচনা করেছিলেন। আমি বন্ধুদের কাছে প্রথমে ছোট্ট সংলাপ ইংরেজিতে পড়ে শোনাই, সকলেই বুঝতে পারবেন। একটি দুটি কথা বাংলায় বলে আমি আমার আলোচনা শেষ করব। কি বলছেন সিডনি হ্যারিস? মনে রাখবেন, রবীন্দ্রনাথ কিন্তু এই কথা বারবার বলতেন, উগ্র জাতীয়তাবোধ এবং সত্যিকারের সাজাত্যবোধ বা দেশপ্রেম বলতে কি বোঝায়, সেই আলোচনায় আমরা আজকে যাচ্ছি না। সিডনি হ্যারিস বলছেন, শুনুন, দি ডিফারেন্স বিটুইন প্যাট্রিয়টিজম অ্যান্ড ন্যাশনালিজম। প্যাট্রিয়টিজমকে তিনি স্বদেশপ্রেম বলছেন এবং ন্যাশনালিজমকে, এখানে তিনি জাতীয়তাবোধকে তিনি উগ্র জাতীয়তাবোধের কথাই বলতে চাইছেন। The difference between patriotism and nationalism is that the patriot is proud of his country for what it does, and the nationalist is proud of his country for whatever it does. কথাটা খেয়াল করুন, তিনি বলছেন যিনি স্বদেশপ্রেমিক, রাষ্ট্র যখন কোনো সুচিন্তিত কাজ করে তিনি তার প্রশংসা করেন, তার অভিবাদন জানান তিনি। কিন্তু যিনি উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করেন, রাষ্ট্র যাই করে তার প্রতি তার সমর্থন থাকে। তার ফলে কি ঘটছে? সিডনি হ্যারিস বলছেন, দি ফার্স্ট অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউড অফ এ প্যাট্রিয়ট, দি ফার্স্ট অ্যাটিটিউড ক্রিয়েটস এ সেন্স অফ রেসপন্সিবিলিটি, বাট দি সেকেন্ড এ ফিলিং